প্রিয় বন্ধুগণ, একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ 25শে ডিসেম্বর, আজকে বড়দিন। এই বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী যত মানুষ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। হ্যাপি মেরি ডে। বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান যিশুর সেই মহৎ বাণীর কথা স্মরণে রেখে পথ চলার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে আমি আহ্বান করছি সেই শান্তির কথা, সেই ক্ষমাহি পরম ধর্মের কথা। যাই বন্ধুগণ, এখন দেশের কথা বলি। বছর তো শেষ হতে যাচ্ছে। আজকে 25শে ডিসেম্বর, আর কদিন পরে নতুন বছরের আগমন ঘটবে। তো আমরা একবার পিছন ফিরে দেখি 2024 সালের অগাস্ট মাস থেকে আজ পর্যন্ত আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটেছে তার টুকিটাকি আমি তুলে ধরছি। বন্ধুগণ, অগাস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনী প্রধান দেশবাসীকে আশ্বস্ত করে দেশের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে ঘোষণা মারফত তিনি অন্তর্বর্তী সরকার গঠন করলেন এবং এই গঠনের কাজে সহযোগিতা করলেন। অন্তর্বর্তী সরকার সেদিন গঠিত হয়েছিল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন যে দেশের সংবিধান সংস্কার করবেন, দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন অচিরে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। কিন্তু এই 1.5 বছরে আমরা তার কিছুই দেখতে পাইনি। কোনো ওয়াদাই তিনি পূরণ করতে পারেননি দেশের মানুষের কাছে এবং আন্তর্জাতিকভাবে যারা রাজনীতি চিন্তা করেন সে সমস্ত বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বের বিভিন্ন সংগঠনের মাধ্যমে অলরেডি বলে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনের কার্যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। আমরাও তার সেই ব্যর্থতা বারবার তুলে ধরেছি, কিন্তু তিনি ব্যর্থতার থেকে উঠে আসার কোনো নজির আজ পর্যন্ত স্থাপন করতে পারেননি। অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দেশের মানুষ আজ এক মহাতঙ্কের মধ্যে বাস করছে। দ্বিতীয়ত, সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান তারা যে ভূমিকা এই 1.5 বছর গ্রহণ করেছে সেখানে আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, সেনাবাহিনী বা জেনারেল ওয়াকার আপনি কার খালু? কোনো ভূমিকা আমরা আইন শৃঙ্খলার ক্ষেত্রে হোক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে হোক বা সরকারের কোনো একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হোক কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। এবং এর প্রেক্ষিতে দেশের মধ্যে ভীষণ এক অরাজকতার সৃষ্টি হয়েছে এবং একের পর এক মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এ অবস্থায় চলতে চলতে এই ডিসেম্বর মাসে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হলো। ইনকিলাব মঞ্চের একজন নেতা যার নাম হাদি, অনেকে তাকে মৌলবাদী জঙ্গি হিসাবে খ্যাত উল্লেখ করেন। তাকে হঠাৎ করে কে বা কারা হত্যা করলো। এই হত্যাকে কেন্দ্র করে দেশের মধ্যে অরাজকতার শুরু করে ভীষণ অরাজকতার সৃষ্টি হলো। এই অরাজকতার সুযোগে এক শ্রেণীর মৌলবাদী জঙ্গি বাহিনী তারা বিভিন্ন স্থাপনা ধ্বংস করতে থাকলো। বিশেষ করে তাদের এই ধ্বংসযজ্ঞ দেখে আমার বারবার মনে হয়েছে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের বিপ্লবের কথা। মাও সেতুং ক্ষমতা দখলের পর সেদিন সাংস্কৃতিক বিপ্লব আরম্ভ করেছিলেন, অর্থাৎ সমস্ত সংস্কৃতি এবং বুদ্ধিজীবীদের হত্যা করে সমস্ত সংস্কৃতি স্থাপনা ধ্বংস করে চীনের মানুষকে তাদের অতীত ঐতিহ্য, অতীত জাতীয় পরিচয়কে ভুলিয়ে দিয়ে সম্পূর্ণ একটা
নতুন চীন গঠন করেছিল। তাই দেখে আমার মনে হয়েছে এই জঙ্গিরা বাংলাদেশে এই ডিসেম্বর মাসে যেটা ঘটালো, তারা কী করলো, অত্যন্ত আমাদের যে প্রাণের সংস্কৃতি যেখানে বিকশিত হচ্ছিল ছায়ানট, সেটা প্রতিষ্ঠা করেছিলেন দেশের অত্যন্ত সংস্কৃতি ব্যক্তিত্ব সঞ্জিতা খাতুন এবং আরও অনেকে মিলে। সেটাকে ধ্বংস করে দেওয়া হলো, ওডিসিকে ধ্বংস করে দেওয়া হলো। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র যেটা ছিল ভারতবর্ষের দেওয়া একটা উপহার, এই দেশের জনগণের জন্য সাংস্কৃতিক উপহার, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। দেশের দুটি জাতীয় পত্রিকা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন প্রথম আলো এবং ডেলি স্টার, সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হলো। অথচ এই ডেলি স্টার এবং প্রথম আলো শেখ হাসিনার পতনের জন্যে বহুলাংশে তারা দায়ী। শেখ হাসিনার রাজত্বকালে ডেলি স্টার এবং প্রথম আলো শেখ হাসিনার বিরুদ্ধে ভূমিকা তারা পালন করেছে এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। যাদেরকে সহযোগিতা করেছে এই দুটি পত্রিকা, আজকে দেখা গেল তারাই এই পত্রিকা অবৈধ দুটিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হলো। তারপর এই অরাজকতার মধ্যে আরেকটা ভয়ঙ্কর জিনিস ঘটানো হলো, সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা। উচ্ছৃঙ্খল জনতা ঢাকা, রাজশাহী, চিটাগাং যে সমস্ত ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশন অফিস রয়েছে, সেগুলোকে ঘেরাও করে সেগুলো আক্রমণ করে ভাঙচুর করার চেষ্টা করলো। প্রেক্ষিতে ভারত যে সীমিত আকারে ভিসা চালু রেখেছিল সেটাও বন্ধ করে দেওয়া হলো এবং আন্তর্জাতিকভাবে দেখা গেল যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধ ভাব শুরু হয়ে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে এমন সমস্ত বক্তব্য ভারত এবং হিন্দুদের বিরুদ্ধে দেওয়া শুরু হলো বিভিন্ন দায়িত্বশীল লোকদের মুখ থেকে। তার প্রেক্ষিতে মনে হলো যে এই বোধহয় ভারত আক্রমণ করলো, অথবা ভারতের আক্রমণ করাকে ইনভাইট করতে থাকলো বাংলাদেশের পক্ষ থেকে। যেমন কিছু বেশ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, রা ক্লাবের যিনি প্রেসিডেন্ট, তিনি তো ঘোষণায় দিয়ে বসলেন যে 8 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবে। জামাতে ইসলামের আমির আমেরিকা যে ঘোষণা করলো যে 50 লক্ষ কর্মী রয়েছে তারা ভারতকে গাজিয়াতুলহীন বানানোর জন্যে। এই মতো অবস্থায় যখন চলছে এগুলো, ভারত যখন সীমান্তে সৈন্য সমাবেশ করছে, পাকিস্তানের চর এসে, গুপ্তচর এসে বাংলাদেশের ঢাকার অবাধ বিচরণ শুরু করেছে। ইউনিশ সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছে। সেই পরাজিত 71-এর পরাজিত শক্তিকে তারা আবার মনে হচ্ছিল যেন আমাদের অন্তর্বর্তী সরকার আর পাকিস্তান এক হয়ে যাচ্ছে। এরকম যখন অবস্থা, তখন একটা হিন্দু ছেলে ময়মনসিংহ, তাকে পুড়িয়ে মারা হলো জঘন্যভাবে এবং অত্যন্ত অমানবিকভাবে। তাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হলো। বিষয়টি আস্তে আস্তে দেখা গেল যে জাতিসংঘে পৌঁছে গেছে এবং জাতিসংঘ এই দীপু দাসের মৃত্যুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন। অর্থাৎ একজন অখ্যাত দীপু দাস, যাকে কেউ চিনত না, বাংলাদেশের কিছু উন্মত্ত জনতা এমন কাণ্ড ঘটালো যে আজকে দীপু দাসের নাম জাতিসংঘ থেকে, বিশ্বের সর্বস্ব ফোরাম থেকে উচ্চারিত হলো। তো যাই হোক, এর মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি ঘোষণা দিয়ে বসলেন হিন্দুরা তাদের চিরকালের শত্রু। হাসনাত আবদুল্লাহ, এই ছাত্র আন্দোলনের একজন নেতা, সে প্রকাশ্যে বলল যে ভারতের হাই কমিশনারকে লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এবং 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এই যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য, তাতে ভারতের সঙ্গে আমাদের যে সামান্য সম্পর্ক ছিল, তাদের সঙ্গে আমাদের অন্ততপক্ষে ব্যবসা বাণিজ্যগুলো চলছিল, তার চাল ডাল দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো ভারত থেকে আমাদের আসছিল, সেগুলো প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলো। ঠিক এমনি একটা পরিস্থিতিতে আমরা বারবার শুনতে পেয়েছি এই আওয়ামী লীগ দেশে আসবে, শেখ হাসিনা আসবে, মিডিয়াগুলো এরকম খবর প্রচার করে দেশের মানুষকে বারবার করে বিভ্রান্ত করছে বলেই আমার ধারণা হয়েছে। কিন্তু এ পর্যন্ত কিছুই হয়নি, কোনো দিক দিয়ে কোনো উন্নতি হয়নি। শেখ হাসিনাও দেশে আসেননি, আওয়ামী লীগ আজ পর্যন্ত বড় একটা
মিছিল করতে পারে, কারণ তাদের কর্মীদেরকে শেষ করে দেওয়া হয়েছে। তো জেলগুলো ভরে গেছে আওয়ামী লীগের কর্মী নেতাদের অ্যারেস্ট করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করে তাদের উপর অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছে, মাজা ভেঙে দেওয়া হয়েছে। যেই একটু মাথা তুলে দাঁড়াতে চাচ্ছে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মতো অবস্থা কী করে আওয়ামী লীগ আন্দোলন শুরু করবে? ঠিক তারই প্রেক্ষিতে আজকে 25শে ডিসেম্বর এক ঐতিহাসিক ঘটনা ঘটল। সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আজকে বাংলাদেশে ফিরে আসলেন। বিএনপির সমস্ত কর্মী এবং নেতারা তাকে স্বাগত জানিয়েছেন। আমরাও স্বাগত জানাচ্ছি তারেক জিয়াকে, যে তার আগমনে যেন বাংলাদেশের বুকে শান্তি নেমে আসে, যাতে আইন শৃঙ্খলা ঠিক হয় এবং দেশের মানুষ আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারে, এবং তিনি যেন অচিরেই সরকারের উপর চাপ প্রয়োগ করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের, মানে সব দলের অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন। এইটুকুই তার কাছে আমরা আশা করব। তবে যা দেশের অবস্থা, এতদিন আমরা দেখে আসছি যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপি এবং ইউনিট সরকার একটা ছায়াযুদ্ধ চলছে। এখন নতুন করে তারেক জিয়ার আগমনে বিএনপির কর্মীরা যে উজ্জীবিত হয়ে উঠল, সেই ছায়াযুদ্ধ এখন মুখোমুখি যুদ্ধে বিএনপির সঙ্গে, অন্তর্বর্তী সরকার ইউনুস সাহেবের সঙ্গে এবং এনসিপির সঙ্গে এবং জামাতে ইসলামের সঙ্গে শুরু হয় কিনা, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি। আমরা অপেক্ষা করি কয়দিনের জন্য দেখা যাক তারেক জিয়ার আগমনে দেশে শান্তি ফেরে, নাকি নতুন করে আবার ত্রিমুখী ছায়াযুদ্ধ আরম্ভ হয় ইউনুস সরকার, জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপির মধ্যে। দেশবাসীর সঙ্গে আমি অপেক্ষায় রইলাম এটা দেখার জন্যে। সবাইকে ধন্যবাদ, সবারই শুভকামনা করি। ভালো থাকবেন, সবাই মঙ্গলে থাকবেন। বন্ধুদের সবাইকে আন্তরিক অভিনন্দন দিয়ে আজকে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।